স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। জুলাই গণঅভ্যুত্থানে পরাজিত শক্তির বড় হাতিয়ার হচ্ছে গুজব। এর পেছনে সীমাহীন অর্থ ব্যয় করা হচ্ছে, কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি আরও বলেন, যারা গণহত্যায় জড়িত ছিল, নির্বিচারে মানুষ হত্যা করে খুনি হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত, তাদের বিচার এদেশের মাটিতেই হবে। আগামী ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে বলে আবারও জানালেন প্রধান উপদেষ্টা। মার্চ থেকেই এদেশের মানুষের সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল। মঙ্গলবার সন্ধ্যায় মহান স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নেয়ার পর তার সরকারের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন প্রধান উপদেষ্টা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ সহ অর্থনীতির বিভিন্ন পরিস্থিতি তুলে ধরে বলেন, তার সরকারের চেষ্টায় অর্থনীতিতে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে। দেশের সকল জায়গা থেকে খবর এসছে যে এই রমজানের দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে, জনগণ স্বস্তি পেয়েছে। দাম নিয়ন্ত্রণে এই প্রচেষ্টা চলমান থাকবে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরেছে। ক্রমান্বয়ে অর্থনীতির অপরাপর সুযোগগুলো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে। প্রধান উপদেষ্টা বলেন, সরকারের প্রচেষ্টায় রপ্তানি বেড়েছে, খুলতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের শ্রম বাজার। সব কাজ দুর্নীতিমুক্ত করতে সর্বাধিক অগ্রাধিকার দিচ্ছে তার সরকার। এই জন্য ই-ফাইলিং চালুর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি আমি সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলাম। তারা বিগত সরকারের সময় আমাদের ভিসা বন্ধ করে দিয়েছিল। আমরা সেই দেশের ভিসার দরজা খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সরকারের সঙ্গে দৈনন্দিন, মাসিক বা বার্ষিক রুটিন কাজের জন্য যেন কোনো নাগরিককে সশরীরে কোনো সরকারি অফিসে উপস্থিত হতে না হয়। দুর্নীতি প্রতিরোধের অংশ হিসেবে সরকারি সব অফিসে ই-ফাইলিং চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের চিত্র তুলে ধরে বিচারের প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি। গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। গুজব দেখলেই গুজবের সূত্রের সন্ধান করতে থাকবেন, গুজবকে অবহেলা করবেন না। বহু অভিজ্ঞ সমর বিশারদ এই গুজবের পেছনে দিনরাত কাজ করছে। সীমাহীন অর্থ এর পেছনে নিয়োজিত আছে। জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় নিয়েও কথা বলেন তিনি। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা আরও জানান, সব রাজনৈতিক দলের মতামত নেয়ার কাজ করছে ঐকমত্য কমিশন। যেসব বিষয়ে দলগুলো একমত হবে তার তালিকা প্রকাশ করা হবে, যা জুলাই চার্টার বা সনদ নামে প্রকাশ করা হবে। এই তালিকাটাই হবে জুলাই চার্টার বা জুলাই সনদ। মেহের মুনি, ডিবিসি নিউজ, ঢাকা। ক্ষমতায় যেতে বা টিকে থাকতে স্বৈরাচারের মতোই সবকিছুর অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। নির্দিষ্ট দলকে সুবিধা দিতে কেউ কেউ নির্বাচন পেছানোর অজুহাত তৈরি করছেন বলেও মন্তব্য করেন দলটির নেতারা। এখনই যারা এলাকায় গিয়ে 100-200 গাড়ি নিয়ে শোডাউন করছে, তাদের নেতৃত্ব প্রশ্নবিদ্ধ বলে মনে করেন বিএনপির নেতারা। স্বাধীনতা দিবস সামনে রেখে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন দলটির সিনিয়র নেতারা। আলোচনায় উঠে আসে ৭১-এর গৌরবোজ্জ্বল ইতিহাস ও সাম্প্রতিক বাংলাদেশের রাজনীতির নানা প্রেক্ষাপট। এ সময় দেশ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনেন আমির খসরু মাহমুদ চৌধুরী। শেখ হাসিনা এক ধরনের প্রকল্পের মাধ্যমে ক্ষমতা দখল করেছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য তার একটা প্রকল্প ছিল। কিন্তু আজকে জনগণের প্রশ্ন, আজকে কি কোনো আবার নতুন প্রকল্পের জন্ম হচ্ছে কিনা? ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের সংকট সমাধানে নির্বাচনই একমাত্র পথ। এদেশে নির্বাচন যে একমাত্র সমাধান, এটা আর আমরা নতুন করে যুক্তি দিয়ে আমাদের বলা প্রয়োজন হয় না। দলের মহাসচিবের অভিযোগ, নির্বাচন পেছানোর নানা অজুহাত তৈরি করা হচ্ছে। নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে গণতন্ত্রে যেতে হবে। আমরা মনে করি না যে আর কোনো সিস্টেম আছে যে সিস্টেম জনগণের কল্যাণ করতে পারে। কিন্তু আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে যেন এই প্রক্রিয়া পিছিয়ে যায়, বিলম্বিত হয়, অন্য কাউকে সাহায্য করা যায় এবং দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করা যায়। এলাকায় এলাকায় শোডাউন দেওয়ার রাজনীতিরও তীব্র সমালোচনা করেন মির্জা ফখরুল। বিএনপি তো এত ত্যাগ স্বীকার করেছে, বিএনপি তো ভিত্তি তৈরি করেছে। আজকে হঠাৎ করে একটা বিপ্লব ঘটেনি,
বিপ্লবের ভিত্তি তৈরি করা হয়েছে বন্ধুগণ। যারা 100 গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। বিএনপি মহাসচিব আরও বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরাই আজ ৭১ নিয়ে তাচ্ছিল্য করছেন। নতুন নতুন কুতুব আবির্ভূত হয়েছে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার চীন সফরে সই হবে বেশ কয়েকটি সমঝোতা স্মারক। আলোচনা হবে তিস্তা প্রকল্প নিয়েও। তবে ঋণ সহায়তার বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। আর আসন্ন বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক করতে প্রস্তুত আছে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে এসব কথা জানান পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। প্রধান উপদেষ্টার আসন্ন চীন ও থাইল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলন। চীনের 4 দিনের সফরের আদ্যপান্ত তুলে ধরেন পররাষ্ট্র সচিব। 26শে মার্চে 57 জন ডেলিগেশন নিয়ে চীনের উদ্দেশ্যে রওনা হবেন প্রধান উপদেষ্টা। মানব সম্পদ উন্নয়ন, অর্থনৈতিক অঞ্চল, ক্রীড়া ও গণমাধ্যম বিষয়ক কয়েকটি চুক্তি ও এমওইউ হবে বলে জানান পররাষ্ট্র সচিব। তবে তিস্তা প্রকল্প নিয়ে চুক্তি হবে কিনা তা ঠিক করবেন শীর্ষ নেতৃত্ব। ঋণ নিয়ে জানতেও অপেক্ষা করতে বলেন তিনি। চীনের প্রেসিডেন্টের সাথে যে বৈঠকটি হবে এটি একেবারে যেটাকে বলে এজেন্ডা ড্রিভেন নয়। শীর্ষ নেতৃত্ব তাদের পছন্দ অনুযায়ী বিষয় নির্বাচন করবে। তবে আমাদের দিক থেকে এবং চীনের দিক থেকে আগ্রহ আছে ওয়াটার ম্যানেজমেন্ট বিষয়টা নিয়ে কথা বলার জন্য, এবং সেই ওয়াটার ম্যানেজমেন্টের বিষয়ের আওতায় তিস্তা প্রকল্প নিয়ে কথার একটা সুযোগ আছে। কতগুলো ঘোষণা আসবে, তার মধ্যে ঋণের প্রসঙ্গটাও আসতে পারে। তো এই ঘোষণাগুলোর জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। 4 এপ্রিল ব্যাংককের বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হবে কিনা ডক্টর ইউনূসের এই প্রশ্নের উত্তরে সচিব জানান, ঢাকা প্রস্তুত, এখন দিল্লির সাড়া দেবার অপেক্ষা। ভারতের সাথে আমাদের সম্পর্কের যে বর্তমান প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের প্রেক্ষিতে এই বৈঠকটিকে আমরা গুরুত্ব দিয়ে দেখছি, এবং আমরা আশা করি যে এই বৈঠকটি যদি অনুষ্ঠিত হয় তাহলে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে যে সৃষ্ট স্থবিরতা সেটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের দিক থেকে আমরা বলতে পারি যে আমরা এই বৈঠকের জন্য প্রস্তুত আছি, এবং ভারতের দিক থেকে আমরা একটা ইতিবাচক উত্তরের অপেক্ষায় আছি। এদিকে অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইআরএফ এর এক কর্মশালায় প্রেস সচিব জানান, চীনা উদ্যোক্তাদের দৃষ্টি আকর্ষণ করতে চীন যাচ্ছেন সরকার প্রধান। ম্যাক্সিমাম এক্সপোর্টটা নিচ্ছে না, ইম্পোর্ট করছে না। তো সেই জায়গায় যাতে বাংলাদেশের তো সেই ধরনের কোনো এক্সপোর্ট, কোনো রেস্ট্রিকশন। দুটি সফরই বাংলাদেশকে অর্থনৈতিক এবং আঞ্চলিক নেতৃত্বের ক্ষেত্রে সমৃদ্ধ করবে বলে জানান তারা। ওরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে যাবেন। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। কাল মহান স্বাধীনতা দিবস। জাতীয় স্মৃতিসৌধে প্রস্তুতির খবর জানাতে নবীনগর এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। শফি, স্মৃতিসৌধ এলাকায় সাজসজ্জার পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন আপনি, সে বিষয়ে জানাবেন আমাদের। তন্নি, শুরুতেই জানিয়ে রাখি যে এই নিরাপত্তার বিষয়টি নিয়ে কিন্তু আমাদেরকে ব্রিফ করেছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার, এবং তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে 3,500-এরও বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে এই স্মৃতিসৌধ এলাকার নিরাপত্তার দায়িত্বে, এবং সেই নিরাপত্তাটি শুরু হবে ভোর 5:30 থেকে 7:30 পর্যন্ত। এই সময়টুকুতে আমিনবাজার থেকে স্মৃতিসৌধ সহ এই পুরো প্রাঙ্গণটি জুড়েই কিন্তু আসলে এখানে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা থাকবে। এছাড়া তো সার্বিক নিরাপত্তা ব্যবস্থা যেটি থাকে অন্যান্য বিভিন্ন দিবস ঘিরে, সেটিও থাকবে। পাশাপাশি অন্যান্য যেসব বাহিনী রয়েছে তারাও তাদের নিরাপত্তাগুলো এখানে প্রদান করছেন। এখানে এসএসএফ এর দায়িত্বপ্রাপ্ত লোকজনরাও রয়েছেন। আমরা দেখতে পেয়েছি যে স্মৃতিসৌধের আশেপাশের যে এলাকাটুকু, এখানে কিন্তু জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। শুধুমাত্র সড়ক ব্যবহারকারী যারা, তারা এই সড়কটির পাশ দিয়ে চলে যাচ্ছেন। স্মৃতিসৌধের আশেপাশে দাঁড়িয়ে নিরাপত্তার স্বার্থে আসলে এখানটায় ভিড় বা কোনো জনসমাগম করতে দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর প্রস্তুতির কথা যদি বলি, ইতিমধ্যে স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত হয়েছে। ভোরের প্রথম আলো ফোটার সাথে সাথে এখানে আসলে স্বাধীনতার স্বাদ নিতে আপামর জনতার ঢল নামবে স্মৃতিসৌধে। প্রথমেই এখানে উপদেষ্টা সহ যারা প্রধান উপদেষ্টা এবং অন্যান্য যারা ভিভিআইপি রয়েছেন তারা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। তারপরে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে পুরো স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধে এই শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত বলা যায় স্মৃতিসৌধ। এবং রাতের যে আলোকসজ্জাটি রয়েছে সেটিও যদি আমরা বলি, এই স্মৃতিসৌধের ফটকটিকে সাজানো হয়েছে নতুন করে, এবং এর দেয়ালগুলিকে চিত্রায়িত করা হয়েছে মুক্তিযুদ্ধের বিভিন্ন ছবিতে। তো এই ছিল স্মৃতিসৌধের সামনে থেকে সর্বশেষ। তন্নি।
শফি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী শফি মাহমুদ যুক্ত হয়েছিলেন সাভারের স্মৃতিসৌধ এলাকা থেকে। সেখান থেকে স্বাধীনতা দিবসের প্রস্তুতি সম্পর্কে সবশেষ খবর জানাচ্ছিলেন। জুলাই অভ্যুত্থানে শহীদদের স্বজনদের উস্কানি দিয়ে ট্রাইব্যুনালের মুখোমুখি দাঁড় করার অপচেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, তদন্তে সহায়তা না করে আদালতের সামনে শোডাউন করা কাম্য নয়। এদিকে জুলাই অভ্যুত্থানের সময় চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম সহ ৬ জনকে হত্যার মামলায় ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের দ্রুত বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ করেন শহীদ পরিবারের স্বজনরা। বিচারের ধীর গতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ছিল স্বজন হারানো মানুষগুলোর চোখে মুখে। পরদিন স্বজনদের ওই বিক্ষোভকে একটি কুচক্রী মহলের উস্কানির বহিঃপ্রকাশ বলে দাবি করেন চিফ প্রসিকিউটর। যারা চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে কথা বলছেন তারা না বুঝে বলছেন, অথবা কোনো একটা বিশেষ মহল তাদেরকে উস্কানি দিচ্ছেন। যেহেতু এই শহীদ পরিবারদের আবেগ অনুভূতি নিয়ে রাজনীতি করার সুযোগ তাদের আছে, তারা এদেরকে উস্কিয়ে আদালতের সামনে নিয়ে এসেছেন। আদালতের সামনে শোডাউন না করে চিফ প্রসিকিউটরের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে বলেও জানান তিনি। বলবো যে আদালতের সামনে এই ধরনের শোডাউনটা প্রত্যাশিত না, এটা কেউ করবেন না। শহীদ পরিবারদের উদ্দেশ্যে আরও একটা বক্তব্য যে আমার দরজা অলওয়েজ ওপেন, তারা যখন খুশি আসতে পারেন, তাদের কথা বলতে পারেন। এদিন জুলাই গণ অভ্যুত্থানের সময় চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ ৬ জনকে হত্যা মামলায় ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল, যাদের মধ্যে রয়েছেন হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী, আজম নাসির উদ্দিন, নুরুল আজিম রনি, রেজাউল করিম। এই ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। আলোচিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভিনের ১৫৫০ কোটি টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। দুদক জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে এসব অর্থের বৈধ উৎস না পাওয়ায় এই দম্পতির বিরুদ্ধে ২টি মামলা হয়েছে। এছাড়া তাদের নামে সিঙ্গাপুর, সাইপ্রাস সহ কয়েকটি দেশে পাওয়া গেছে বিপুল স্থাবর অস্থাবর সম্পদ। প্রায় ১৫.৫ বছর আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে একের পর এক ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। এরপর বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বিপুল পরিমাণ অর্থ ঋণ নিয়ে তা আর পরিশোধ করেনি গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম। এতে আর্থিক খাত পরিণত হয় ভঙ্গুর দশায়। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এস আলম গ্রুপের ঋণ কেলেঙ্কারির ঘটনায় দুদক অনুসন্ধানে নেমে একাধিক মামলাও করে। মঙ্গলবার এ গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভিনের বিরুদ্ধে ১৫৫০ কোটি টাকা অবৈধ সম্পদের তথ্য দিয়ে মামলা করে দুদক। জনাব মোহাম্মদ সাইফুল আলম, জনাব ফারজানা পারভিন, পরিচালক এস আলম গ্রুপ এবং সাবেক পরিচালক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, তাদের দুজনের বিরুদ্ধে প্রায় ১৫০০ কোটি টাকারও বেশি মূল্যের গাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এজাহারে সাইফুল আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে সিঙ্গাপুর, সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড সহ বিভিন্ন দেশে স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য দেওয়া হয়। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ সংশ্লিষ্ট ধারায় তাদের দুজনের বিরুদ্ধে পৃথক ২টি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে। এদিন সাইফুল আলম দম্পতির বিরুদ্ধে মামলার পাশাপাশি সাবেক ডিআইজি আব্দুল বাতেন দম্পতির বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। এজাহারে তাদের বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ ও ২২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ আব্দুল বাতেন। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। জুনের মধ্যে সব শর্ত পূরণ করে আইএমএফ ঋণের ২ কিস্তির অর্থ একসাথে পাওয়া যাবে বলে আশাবাদী অর্থ উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে অর্থনৈতিক বিটের সাংবাদিকদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় তিনি এই কথা জানান। উপদেষ্টা বলেন, এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান সৃষ্টি হয় এমন কৌশল প্রাধান্য পাবে। দামটা বাড়লে মানুষের অনেক কষ্ট হয়। আশা করি সবার প্রতি একটা সুদৃষ্টি রাখবে। আগামী জুনে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট দেবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তার প্রস্তুতি হিসেবে ইআরএফ সদস্যদের সঙ্গে প্রাক বাজেট আলোচনা করেন তিনি। উপদেষ্টা জানান, এবারের বাজেটের মূল লক্ষ্য জিনিসপত্রের দামের লাগাম টানা আর কাজের সুযোগ বাড়ানো। আমরা চেষ্টা করছি মূল্যস্ফীতি, কর্মসংস্থান, এটা একটা মেজর বিষয়। থার্ড হলো আমাদের ম্যাক্রোইকোনমিক স্ট্যাবিলিটি, ফরেন রিজার্ভ, ফরেন এক্সচেঞ্জ। আরেকটা হলো প্রাইভেট সেক্টর, ব্যবসা বাণিজ্য ভালো হলে লোকজন আয় বাড়লে ট্যাক্সটা বাড়ানো যাবে, যথাযথ ট্যাক্স।
বাণিজ্য সম্প্রসারণ, রাজস্ব আয় বাড়ানো ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নানা পরামর্শ দেন সাংবাদিকরা। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এলডিসি গ্রাজুয়েশন হবেই, এজন্য ভয় না পেয়ে প্রস্তুতি নিতে হবে। আর প্রস্তুতি না দিলে জীবনে যাওয়া হবে না, ওই সাঁতার কাটার মতো আর কি, পুকুরের কাছে তো যেতে হবে। উপদেষ্টা বলেন, মেগা প্রকল্পের নামে সরকার আর কোনো মনুমেন্ট প্রকল্পে অর্থায়ন করবে না। মেগা প্রজেক্ট, যেটাকে আমি বলি মনুমেন্ট প্রজেক্ট, এইগুলো আমরা অ্যাভয়েড করে প্র্যাকটিক্যাল লোকাল নিডের উপর ডিপেন্ড করে, লোকাল এমপ্লয়মেন্ট জেনারেশন করে ওগুলির উপর বেশি, আবার এগুলো আবার ছোটও না। কিন্তু আরেক প্রশ্নের জবাবে জানান, জুনের মধ্যে আইএমএফের সব শর্ত পূরণ করে ঋণের অর্থ ছাড় পাওয়া সম্ভব। প্রায়ার অ্যাকশনের মধ্যে একটা দুইটা আমাদের এখনো একটু সময় লাগবে। প্রায়ার অ্যাকশন প্রায় সেই ওয়ার্ল্ড ব্যাংকেরও প্রায়ার অ্যাকশন আছে একটা দুইটা, তাই না? হ্যাঁ, জুনের মধ্যে হবে। সংসদ না থাকায় এবছর জাতীয় গণমাধ্যমে উপস্থাপন করা হবে বাজেট। উপদেষ্টা জানান, এবারের বাজেট বক্তব্য হবে বস্তুনিষ্ঠ ও সংক্ষিপ্ত। অবতারণা, তারপর বন্দনা, এগুলো তো। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ও ছায়ানটের সভাপতি সঞ্জিদা খাতুন মারা গেছেন। প্রায় 92 বছর বয়সী সঞ্জিদা খাতুন একাধারে ভাষা সৈনিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সঙ্গীত শিল্পী, রবীন্দ্রসঙ্গীত চর্চা এবং সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ। ভাষা সৈনিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ছায়ানটের সভাপতি, সঙ্গীতশিল্পী অধ্যাপক সঞ্জিদা খাতুন বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত চর্চা এবং সাংস্কৃতিক আন্দোলনের ক্ষেত্রে সুপরিচিত ব্যক্তিত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই 1952 সালে ভাষা আন্দোলনে যোগ দেন। 1955 সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর করেন। পাকিস্তানি শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে তখনকার প্রেক্ষাপটে রবীন্দ্রসঙ্গীত চর্চা এবং তা অনেকের মাঝে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন যে কজন, তাদের একজন ছিলেন তিনি। 1961 সালে স্বামী রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সাংবাদিক ওয়াহিদুল হকের সাথে ছায়ানট প্রতিষ্ঠা করেন। 1962 সালে রবীন্দ্রসঙ্গীতের বিরুদ্ধে পাকিস্তানি সরকারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্দোলনেও নেতৃত্ব দেন তিনি। তাই তো 60 দশকের সঙ্গীত ও বাঙালি সংস্কৃতি জাগরণের আন্দোলনে অন্যতম সংগঠক ও কর্মী, পরবর্তীতেও দক্ষতার প্রমাণ রাখেন সমাজ সংস্কৃতিতে। লেখালেখি, গবেষণার পাশাপাশি প্রচলিত ধারার বাইরে ভিন্নধর্মী একটি শিশু শিক্ষা প্রতিষ্ঠান নালন্দা গড়ে তোলেন। ছায়ানটের সভাপতি ছাড়াও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদেরও প্রতিষ্ঠাতা সদস্য। অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। তার বাবা জাতীয় অধ্যাপক কাজী মোতাহার হোসেন। বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা সঞ্জিদা খাতুন মঙ্গলবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রায় 92 বছর বয়সী সঞ্জিদা খাতুন কিডনি রোগ ছাড়াও বার্ধক্যজনিত নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন। বুধবার দুপুর 12:30টার দিকে তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য ধানমন্ডির ছায়ানট ভবনে নেওয়া হবে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। টানা 74 বছর ধরে রাজশাহীবাসীর ইফতারে রাজত্ব করে আসছে রহমানিয়া হোটেলের ঐতিহ্যবাহী শাহী ফিরনি। 1951 সালে হোটেলের শুরু থেকেই মাটির পাত্রের 4 আনার এক বাটি ফিরনি এখন বিক্রি হয় 35 টাকায়। গরুর খাঁটি দুধ দিয়ে তৈরি সুস্বাদু এই ফিরনি প্রতিদিন বিক্রি হয় কয়েক হাজার বাটি। রাজশাহীর জনপ্রিয় রহমানিয়া হোটেল হালের ইফতারে মাংসের হরেক রকম কাবাবের আধিপত্য থাকলেও এতটুকু জৌলুস কমেনি গরুর খাঁটি দুধের তৈরি সুস্বাদু শাহী ফিরনির। গরুর খাঁটি দুধ ঘন করে জাল করা হয়, এতে চাউলের গুঁড়া, চিনিসহ কিছু ফল মিশিয়ে প্রক্রিয়াজাত করে সারি সারি মাটির পাত্রে ঢেলে প্রস্তুত করা হয়। এরপর দোকানে এনে বিক্রি করা হয়। যেটা আসল স্বাদ সেটা আমাদের এখানকার এই রহমানিয়া ফিরনিতে আছে। ঐতিহ্যবাহী ফিরনি আর কি, আমরা 30 বছর থেকে খাই এই ফিরনি। এখানে দেখি যে না, গুণগত মানটা সবসময় ঠিক থাকে। সুস্বাদু হওয়ার জন্য আমরা প্রতি রমজানে এখান থেকে এই ফিরনিটা নিয়ে যাই। 74 বছর ধরেই কোনো রকম কেমিক্যাল ছাড়াই খাঁটি দুধ দিয়ে স্বাস্থ্যকর উপায়ে এই ফিরনি তৈরি হয়। আগে হোটেলের অন্যান্য খাবারের সঙ্গে ফিরনি নিয়মিত রাখা হতো, এখন শুধু রমজান মাসেই ফিরনি তৈরি হয় বলে জানান রহমানিয়া হোটেলের মালিক। ফিরনিটার চাহিদা, ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও সারা বছর বন্ধ করে দিয়ে আমরা শুধুমাত্র রোজার আকর্ষণ হিসাবে
এমন একটা পুরোপুরি একবার নির্ভেজাল এবং স্বাস্থ্যসম্মত খাবার এটা তুলে দেওয়ার জন্য আমরা কিন্তু এই রোজার মাসটা শুধু এই ফিরনির জন্য রিজার্ভ রাখি। প্রতিদিন বিক্রি হয় হাজার খানেক বাটি। স্বাস্থ্যকর উপায়ে তৈরি এই ফিরনি ইফতারে রোজাদারদের এনে দেয় স্বস্তি। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। খেলার খবর। সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল থেকে ঢাকার এভার কেয়ারে হাসপাতালে আনা হয়েছে তামিম ইকবালকে। তামিমকে দেখতে রাত 10টায় হাসপাতালে যাওয়ার কথা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। তামিমের অবস্থা পর্যবেক্ষণ করে সকালে চিকিৎসকরা জানিয়েছেন 48 থেকে 72 ঘন্টা অবজারভেশনে থাকতে হবে তামিমকে। এই সময় জার্নি থেকে বিরত থাকারও পরামর্শ দেন তারা। তবে বিকেল নাগাদ অবস্থার কিছুটা উন্নতি হলে পরিবারের মতামতের ভিত্তিতেই সন্ধ্যার পর তামিমকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। রাত 8:30টার পর হাসপাতালে পৌঁছান তিনি। রাতে তাকে দেখতে এভার কেয়ারে যাবেন ক্রীড়া উপদেষ্টা। রবিবার বিকেএসপিতে ম্যাচ খেলতে এসে হার্ট অ্যাটাক করেন তামিম ইকবাল। দুটি অ্যাটাকের মধ্যে একটি ছিল ম্যাসিভ। দ্রুত গাজীপুরের একটি হাসপাতালে একটি রিং পরানো হয়। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে রয়েছেন আমাদের সহকর্মী শাহরিয়ার হোসেন। তামিমের সবশেষ আপডেট জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শাহরিয়ার, তামিম এখন কেমন আছেন, কি খবর আছে সবশেষ আপনার কাছে জানাবেন? তন্নি, তামিমের খবর জানতে চেয়েছেন। অবশ্য অনেকটাই স্বস্তির খবর যে তামিম এখন আগের থেকে অনেকটাই ভালো আছেন। তার শারীরিক যে অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গতকালকে যে শারীরিক অবস্থা যে শঙ্কাটা ছিল, আমরা যেটা বলেছিলাম যে তামিমের উন্নতি হয়েছে কিন্তু এখনও শঙ্কামুক্ত না, কিন্তু তামিম কিন্তু আজকে অনেকটাই শঙ্কামুক্ত। এই জন্যই তাকে কিন্তু এভার কেয়ারে হাসপাতালে আনা হয়েছে। অনেকে বলছে যে সেখানে ভালো চিকিৎসা হচ্ছিল, তাহলে কেন সেই এভার কেয়ারে আনা হলো? এটা মূলত হচ্ছে তার পারিবারিক সিদ্ধান্তের উপর তাকে নেওয়া হয়েছে। কারণ হচ্ছে একটা কারণ দেখানো হয়েছে, যেহেতু সেটা সাভারে হসপিটালটা হচ্ছে সাভারে, তো তামিমের পরিবার যেহেতু সবাই এখানে ঢাকায় থাকেন, তো যাতায়াতের একটা ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুই সাভার একটু কঠিন, তো সেই সুবিধার জন্যই কিন্তু এভার কেয়ার আনা হয়েছে। বাট আমরা এই হাসপাতালের একজন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, সে কিন্তু বলেছেন যে তামিমের এখন ওরকম চিকিৎসার যে ব্যাপারটা ওরকমভাবে এখন কিছুই নেই, কারণ তার যে মেইন যে চিকিৎসাটা ছিল যে হার্টের রিং পরানো থেকে শুরু করে যে মেইন চিকিৎসাটা, সেটা কিন্তু গতকালকেই তামিমের হয়ে গিয়েছে। এখন যে মূল কথা হচ্ছে যেহেতু হার্ট অ্যাটাকের রোগী, সেহেতু কিন্তু পরবর্তীতে এমন রোগীদের অনেকটা কেয়ার দরকার হয়, সেই উন্নত কেয়ারের জন্য কিন্তু এভার কেয়ার আনা হয়েছে। সার্বিক পরিস্থিতি এবং সার্বিক সুবিধা বিবেচনায় কিন্তু এভার কেয়ার আনা হয়েছে। বাট তামিমের এমনটা না যে তামিমের অবস্থা আগের থেকে খারাপ হয়েছে কিংবা আগের মতোই আছে, যে এই জন্য উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার আনা হয়েছে, ব্যাপারটা এমনটা না। তামিম এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। আমরা দেখেছি কিন্তু কিছুক্ষণ আগে তামিমের চাচা আকরাম খান সেখানে গিয়েছেন তামিমকে দেখে গেছে। এছাড়াও তামিমের অনেক সতীর্থ যাদের সাথে খেলেছেন, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, প্রত্যেকেই কিন্তু এসেছেন তামিম ইকবালকে দেখতে এবং রাত 10টায় কিন্তু ক্রীড়া উপদেষ্টা আসবেন তামিমকে দেখতে। আমরা জানি যে গতকাল কিন্তু তামিম যে হার্ট অ্যাটাকটা করেছিল, মূলত 2টা হার্ট অ্যাটাকের মধ্যে সেকেন্ডটা কিন্তু ছিল ম্যাসিভ, কিন্তু এখন তামিম স্বস্তির খবর হচ্ছে, সবার জন্যই স্বস্তির খবর যে তামিম এখন অনেকটাই ভালো আছেন। বাট ডাক্তার কিন্তু বলেছেন তামিমকে এখন থেকে আরও সতর্ক থাকতে হবে, অন্তত 3 মাস সতর্ক থাকতে হবে, এবং মাঠে ফেরার যে বিষয়টা সেটা আরও অন্তত 3 মাসের আগে সে মাঠেও ফিরতে পারবে না। 3 মাস তাকে একেবারে পর্যবেক্ষণে রাখা হবে। আর এই হাসপাতালে অন্তত 48 থেকে আরও 72 ঘন্টা এই এভার কেয়ারে পর্যবেক্ষণ থাকবেন। এরপর তামিম সেখান থেকে কবে রিলিজ পাবে সেটা জানা যাবে। তন্ডি। শাহরিয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী শাহরিয়ার হোসেন যুক্ত হচ্ছিলেন রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে, তামিম ইকবালের শারীরিক অবস্থার সবশেষ জানাচ্ছিলেন। এশিয়ান পেইন্টস প্রথমবারের মতো বাংলাদেশে নিয়ে এলো নন স্টিক পেইন্ট। বাংলাদেশের রঙের দুনিয়ায় এক নতুন যুগের সূচনা করবে এই আলট্রা নন স্টিক ইমালশন প্রযুক্তি, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। বিক্রেতারা জানান ইতিমধ্যে রংটি সাড়া ফেলেছে ক্রেতাদের মধ্যে। একটি ঘরকে সুন্দর করে সাজাতে চাই মনের মতো রং, তবে শুধু রং হলেই চলবে না, সেই রং হতে হবে টেকসই ও দীর্ঘস্থায়ী, দামও হতে হবে নাগালের মধ্যে। গ্রাহকদের চাহিদা মাথায় রেখে এশিয়ান পেইন্টস বাজারে এনেছে আলট্রা ননস্টিক পেইন্টের ইন্টেরিয়র ভেরিয়েন্ট, যা সাধারণ প্লাস্টিক পেইন্টের তুলনায় দেয় 5 গুণ বেশি মসৃণতা, 2 গুণ বেশি উজ্জ্বলতা এবং আরও প্রাণবন্ত রঙের শেড। এশিয়ান পেইন্টসের নতুন এই রংটি দেবে দেয়ালে নিখুঁত ফিনিশিংয়ের নিশ্চয়তা। এর সঙ্গে আরও রয়েছে 5 বছরের পারফরমেন্স ওয়ারেন্টি। এশিয়ান পেইন্টের ননস্টিক পেইন্ট যে নতুন বের হয়েছে, সেটা আলহামদুলিল্লাহ আমরা কাস্টমারের কাছ থেকে মোটামুটি কিছু ফিডব্যাক পেয়েছি ভালো। এটা আমি মনে হয় যে মার্কেটে ইনশাল্লাহ ভালো সারা পাওয়া যাবে। ননস্টিক লাগাইলে সুবিধাটা হলো একটা যে খুব স্মুথ এবং স্লাইনিংটা বেশি, ধুলো ময়লাটা বাজে না,
সহজেই পরিষ্কার করা যায়। এই পেইন্টে রয়েছে ওয়েদার গার্ড প্রযুক্তি, যা দেয়ালের ক্ষতি হতে দেয় না এবং বাইরের দেয়াল থাকে সম্পূর্ণ দাগহীন। রংটি পাওয়া যাবে প্লাস্টিক পেইন্টের সমান মূল্যে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।